আম্মু, আম্মু কই গেলে? দেখো দিদা এসেছেন। আমি তো চিনতেই পারিনি দিদাকে একদম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কতদিন পর আসে। কষ্ট হয়নি তো পথে? খুব আরামে এসেছি। আমি তো চিন্তায়। না, কোনো কষ্ট হয়নি। আহ, কতদিন পর যে তোমাদের দেখলাম। সেই রিনাকে দেখেছি তোমার কোলে 2 বছরের টিপ, তখন দেশ ছেড়ে গিয়েছি। আর এখন সেই রিনারই একটা কোলে নেবার সময় এসেছে। দিদা খুব ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, আর বলবো না। হ্যাঁ রে, তোর আব্বু কই? এই আব্বু কই? তোর আব্বুকে ডেকে নিয়ে আয়। কোথায়? তো বোধহয় স্টাডি রুমে কার সাথে গল্পে মেতে আছে। হবে আবার কার সাথে? নিশ্চয়ই কোনো ফিল্ম ডিরেক্টরের সঙ্গে। আমি যাই ডেকে নিয়ে আসি ফিল্ম আব্বুকে। ডিরেক্টর? ও কি ফিল্ম করছে নাকি? না মানে এই আব্বু, আব্বু কে ও রিনা? কিছু ভাবছিলে মনে হচ্ছে। কি ভাবছিলে? না রে, এমনি এমনি। বুঝেছি, ওই ফিল্ম ডিরেক্টর মতলুব আলী নিশ্চয়ই তোমার মাথার মধ্যে আবার সিনেমার পোকা ঢুকেছে। কথাটা এমন করে বললি যেন মনে হচ্ছে কোনো অন্যায় করে ফেলেছে। ন্যায় অন্যায় তুমি ভালো বোঝো আব্বু, কিন্তু আমার কি মনে হয় জানো, তোমার ওই সব সিনেমার গল্প টল্প এখন একদম লেখা উচিত না। হেসো না আব্বু, হাসির কথা না। ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হিসেবে 3 জনের মধ্যে তোমার নাম প্রপোজ হয়েছে। দেখ, পেশা হিসেবে অধ্যাপনা প্রফেশনটা এটা শ্রদ্ধার যোগ্য, কিন্তু আমি মনে করি যে চৌর্যবৃত্তি ছাড়া আর সব প্রফেশন শ্রদ্ধার যোগ্য। এবং আমার এই অধ্যাপনার সাথে চিত্রনাট্যের কোনো বিরোধ নেই। না থাক, তা না থাক আব্বু। বাংলাদেশে ফিল্ম মেকিং এর যা ছিরি, তাতে তুমি যতই ভালো কিছু চিন্তা ভাবনা করো না কেন, শিব গড়তে বাঁদর তোমার হবে। দেখ, যাদের সৎসাহসের অভাব আছে তারাও সব ছল চাতুরির আশ্রয় নেয়। তুই যেন কি বলতে এসেছিলি? এই যা, কি যা বলতে এসেছিলাম একদম ভুলে গেছি। সেই যে দিদা এসেছেন, তোমার জন্য একদম অস্থির, অনেকক্ষণ ধরে খুঁজছেন ড্রয়িং রুমে। দিদা? কোন দিদা রে? আরে বাবা, সেই যে লন্ডনে দিদা। মাসুদা খালা? হ্যাঁ। কখন এলেন? সে অনেকক্ষণ কথা বলছেন ওখানে। তো আগে বলবি তো, তোর মা কোথায়? একদম তোমার জন্য অস্থির, আম্মু কথা বলছেন ওখানে। চলো চলো। আরে অন্যায় হয়ে গেছে। দেখ তো, এই 18 বছর পর এসেছেন আমাকে দেখা করতে, অথচ তুই কথাটা আমাকে একদম বলিসনি। জানিস, ভুলে গেছে তো। আমার এই মাসুদা খালা আমাকে কিরকম ভালোবাসতেন ছোটবেলায়। মা মারা যাওয়ার পর আমাকে কখনো মায়ের অভাব বুঝতে দেননি, জানিস? আব্বু, তারপরে বুঝি তোমার মায়ের অভাব আর কেউ বুঝতে দিয়েছে? আমার এই পাগলি মেয়েটা আমাকে কোনোদিনই সেটা বুঝতে দেয়নি, বলো তো? চলো চলো, শিগগিরই চলো, তোমার লন্ডনী খালা অস্থির। চল চল যাই, আমি খাবার তৈরি করতে যাই। খালা, এই যে আপনার বোন এসে গেছে। থাক থাক বাবা, এত বড় ছেলেকে আর পায়ে হাত দিয়ে সালাম করতে হয় না। বস বস। তা হ্যাঁ রে কেন, তোর যদি কি গোপে পাক ধরে গেছে? খালা, এটা হলো আমার সুখ আর সম্মানের সাইনবোর্ড। তুমি একদিন পর দেশে এসে কিরকম লাগছে বলো? খুব ভালো লাগছে রে। 18 বছরে কত কিছু ঘটে গেছে, কত পরিবর্তন, কিন্তু নিজের দেশ, নিজের মানুষজন দেখে কি যে ভালো লাগছে। আচ্ছা খালা, একটা কথা বলি। বল। খালুজান তো এখন বেঁচে নেই, আপনার একটা মাত্র মেয়ে রোজি, তারও তো বিয়ে শাদী হয়ে সে অনেকদিন ধরে নাকি আমেরিকাতে আছে। আপনি এখন লন্ডনে পাট চুকিয়ে টুকিয়ে দিয়ে দেশে ফিরে এলেই তো পারেন। তোর খালুর ইন্তেকালের পর সেই রকমই তো ভেবেছিলাম, তারপর দোনামোনা করতে করতে দেশে আর আসা হলো না। আমার ওই স্কুলের ছেলে মেয়েদের মায়া, বাড়িঘর, তাছাড়া তোর খালুর কবর, এসব রেখে আর দেশে আসতে মন চাইলো না। তো হঠাৎ একেবারে ছেড়ে দিয়ে চলে এলে যে? এলাম, তোদের দেখতে মন চাইলো তাই। তাছাড়া এবার একজন সঙ্গী পেয়ে গেলাম। সঙ্গী? হ্যাঁ, ওই রাজীব। রাজীব? হ্যাঁ, তোদের ওই যে ইউনিভার্সিটি লেকচারার রাজীব। ও আচ্ছা আচ্ছা, ওই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওই 3 মাসের একটা ভিজিটিং ট্যুরে গিয়েছিল লন্ডনে। তো তোমার সাথে পরিচয় হলো কি করে? কি করে? রিনার একটা চিঠি নিয়ে আমার কাছে গিয়েছিল, তারপর তো আমার বাসাতেই ছিল। রিনার চিঠি নিয়ে? কই, রিনা তো আমাকে কিছু বলেনি। মেয়ের সব কথাই কি বাবা মাকে খুলে বলতে হবে? কিছু কিছু বুঝে নিতে হয়। খালা, তোমাকে কিন্তু আমি যেতে দিচ্ছি না। এসে যখন পড়েছো আমার এখানে কদিন থাকতে হবে তোমাকে। না রে, তা হয় না।
আমার নিজের কুল শ্বশুর কুল সবার সঙ্গে যদি দেখা সাক্ষাৎ না করি তাহলে দুর্নামে আর কান পাতা যাবে না। হয়েছে হয়েছে, আপনার সব দুর্নাম আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনি আপনার নাতনিকে তো চেনেন না, ও আপনাকে সহজে ছাড়লে তো। কই রে রিনা, আয় রিনা। হ্যালো। আমি হুম। কি করছো? কেন? সংসার। সংসার? হুম। কার সংসার? বাবা মায়ের। তা আমার সংসারটা কবে হবে? আহা, সংসারের ভারী তো শখ। তা লন্ডন থেকে সংসারের জন্য কি আনা হয়েছে? এনেছি। হুম। জিনিসটা শুধু দামি না, দুর্লভ। ও বাবা, তা জিনিসটা কি শুনি? শুনবে? হুম। ভালোবাসা। ও বাবা, এই সাংঘাতিক জিনিস আনলে কি করে? তোমাকে ধরেনি? ধরেছিল। হ্যাঁ, তারপর? আমি বললাম যদি ধরেন তাহলে কি হবে জানেন? হুম। আকাশের চাঁদ টুকরো টুকরো হয়ে যাবে, তারাগুলো আগুনের ফুলকির মতো খসে খসে পড়বে। আরে শোনা, শুনে নাও। আরো বললাম যে পৃথিবীর সমস্ত নদীর স্রোত, সমস্ত সমুদ্র শুকিয়ে কাঠ হয়ে যাবে, বাগানে ফুল ফুটবে না, পাখি গান গাইবে না, পৃথিবীর সমস্ত নারী বান্ধা হয়ে যাবে। তারপর তারা কি করবে জানেন? কি হলো? আরে ভয় পেলো, মানে ভয় কাঁপতে শুরু করলো। তুমি তখন কি? আমার ভালোবাসা থেকে এই একটু দিয়ে দিলাম। আরে এই মেয়ে অত হেসো না, তোমার হাসিতে তো টেলিফোন এক্সচেঞ্জ বাস্ট হয়ে যাবে। তুমি এই ভর দুপুরে আর জ্বালিও না তো, ওদিকে চুলে আমার ডিমের পুডিং রয়েছে। আরে ছাড়ো তো। তোমার ডিমের পুডিং। শোনো, আমার ঘটকে কি করছে? দিদা, দিদা ওদিকে আব্বু আম্মুর হেফাজতে। এই একটু আড়ি পেতে শোনো না, কি বলা বলি করছে। আমার বইয়েই গেছে। যার জন্য করে চুরি সেই বলে চোর। আরে শুধু লন্ডন থেকে ঘটকে পটিয়ে পটিয়ে তোমাদের কাছে নিয়ে এলো, তুমি কি এখন বলছো? আরে বাবা, সবুর করো, সবুর তো করো। দিদা তোমার মতো তো আর মাথা মোটা না যে হুট করে উনি। এই যা, চুলে আমার ডিমের পুডিং এক্ষুনি পুড়ে যাবে, আমি রাখি। হ্যাঁ, এদিকে তো আমি পুড়ে কাবা হয়ে গেলাম। আমার শোনো, দিয়েছি। ওমা, তাই নাকি? ভাইস চ্যান্সেলর হিসেবে তোর নামও প্রপোজ হয়েছে, তাই খুশির খবরটা এতক্ষণে বললি? এতে খুশি হবার কিছু নেই খালাম্মা, দেশ থেকে লেখাপড়া পরীক্ষা সব শিখে উঠেছে, দিন রাত শুধু বোমাবাজি আর মারামারি। ভিসে একলা কি করবে? কোনো লাভ নেই। এটা লাভ ক্ষতির প্রশ্ন না খালা, আসলে কাউকে না কাউকে তো রিস্ক নিতেই হবে, মোকাবিলা তো করতে হবে নাকি? হয়েছে, তুমি সেরকম শক্ত মানুষ নাকি? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। বাইরে থেকে যখন কেউ কলকাঠি নাড়বে তুমি একলা কি করবে? নইমা, তুমি আমার কথাটা শোনো, মেয়েরা তাদের স্বামীদের চাইতে অনেক বেশি অ্যাম্বিশাস হয়। তাই যদি বললে বৌমা, এমন একটা সুযোগ। এটা সুযোগ না খালাম্মা, এটা ওর জন্য দুর্ভোগ। এসবের জন্য তো অন্য অনেকেই আছে। তার চেয়ে আমি বলি কি, ওর যে ওই হার্ভার্ডের ভিজিটিং প্রফেসরের অফারটা, ওটা ওর অ্যাকসেপ্ট করা উচিত। কালা, তোমার বৌমান ভাষণটা তো শুনলে তুমি। আসলে ওর লোভ হচ্ছে বিদেশে যাওয়ার। আচ্ছা খালা, তুমি বলো তোমার কি পরামর্শ? না বাপু, আমি কোনো পক্ষেই নেই। তুই বরং তোর বাবাকে জিজ্ঞেস কর, তিনি কি বলেন দেখ। বাবার কথা বাদ দাও, বাবা এখন নিজের ফার্ম ছাড়া আর কিছু কথা শুনতে রাজি নয়। ওর শরীর এখন কেমন আছে রে? আব্বুর চেয়ে অনেক স্ট্রং। সাভারে গিয়ে একবার দেখে আসুন না, যা সুন্দর ক্ষেত খামার করেছে না। সারা দিন রাত দুহাতে কাদা মাটি মেখে এমন ভাবে কাজ করেন যেন মনে হয় একদম উনি খাস চাষি। দেখে কে বলবে যে এই লোকে একদিন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন। বাবার বাগানটা সত্যি দেখার মতো, একবার দেখলে আর চোখ ফেরানো যায় না। কত রকম যে তরি তরকারি গাছ আর ফল ফলালি, আর এক একটা গাছকে উনি এমন ভাবে যত্ন করেন মনে হয় যেন প্রত্যেকটা ওনার নিজের ছেলে। আর মজা কি জানো দিদা, উনি না এই গাছপালাগুলোর সাথে কথা বলেন, কাউকে আদর করেন, কাউকে শাসন করেন, দেখে আমি হাসতে হাসতে বাঁচি না। তোরা হাসিস, আমার কিন্তু দুলাভাইয়ের জন্য বড্ড কষ্ট হয় রে। অসময়ে বড়বাবু চলে গেলেন, তারপর থেকে মানুষটা তো একলাই থেকে গেল। একলা হতে যাবেন কেন?
আমরা তো সবাই রয়েছি। ওনাকে আমরা কত বলেছি, কত হাতে পায়ে ধরেছি, কিন্তু ওই ওনার এক কথা, রিটায়ার্ড লাইফে উনি কারো উপর বার্ডেন হবেন না। যা জেদি মানুষ। পুরুষ মানুষের জেদ থাকা ভালো, বুঝলে খালা? মাই পাপা ইজ গ্রেট। আই লাভ হিম এন্ড আই লাভ হিম ভেরি মাচ। তুমি কেন, ভয় পেয়েছো? বই সরাতে গিয়ে আচমকে একটা মানুষের মুখ দেখলে কেমন লাগে বলতো? আচ্ছা, আমার মুখটা বুঝি ভূতের মতো না? বলেছি নাকি? ঠিক আছে, বিয়ে যদি না হয় তাহলে আমি আত্মহত্যা করবো। বইয়ের ভূত হয়ে তোমার ঘাড় মটকাবা। বেশি ভয় দেখাবে না, বেশি ভয় দেখালে আমি কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করবো। নীরবতা পালন করুন, এটা লাইব্রেরি। তুমি এখন যাবি? তোমার বকবকানির জ্বালায় কবির স্যারের টিউটোরিয়ালে নির্ঘাত ফেল করবে এবার। ঠিক আছে, নিহাত পাসের কথা বললে তাই। দেখো, শুধু পাস না, এবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমার পাশে দাঁড়াতে হবে তো। যাও যাও, ভারী আমার বিদ্যা নিশ্চয়। আমার আব্বুর মতো বিদ্যা আছে ঘটে। পাউলি মেরো না তো, যাও কেটে পড়ো। ঠিক আছে, আমার একটা ক্লাস রয়েছে, এটা ছেড়ে দিলাম, বুঝলে? শোনো, আজ বিকেলে দিদার সঙ্গে দেখা করতে তোমাদের বাসা যাবো। ঠিক? দিনরাত মনোযোগ দিয়ে অত কি লিখছো? সেমিনারের জন্য কোনো পেপার? তাহলে নতুন কোনো নাটক? না, চিত্রনাট্য। আসলে যে ইকোনমিক্সের বই, নাটক এসব লিখতে লিখতে হঠাৎ চিত্রনাট্য লেখার ভূত ঘাড়ে চাপলো যে? জীবনে সবকিছুর অভিজ্ঞতা থাকা ভালো। সিনেমা লাইনে তো শুনেছি অনেক পয়সা, তো ওরা তোমাকে পয়সা করে দেবে তো? কিছু দিয়েছে, লেখা শেষ হলে আরো দেবে। পয়সাগুলো জমিয়ে রেখো, মেয়ের বিয়েতে তো অনেক খরচ। মেয়ের বিয়ে দিচ্ছ বুঝি? রাজীব আজ বিকেলে খালামের সাথে দেখা করতে এসেছিল। দেখলাম। তুমি কোত্থেকে দেখলে? জানালায় দাঁড়িয়ে ভাগানের রিনার সাথে কথা বলছিল। রাজীব ছেলেটা বেশ, খালাম্মারও তো দেখলাম বেশ পছন্দ ওকে। আর তোমার? দেখো, আমি ওর মা, ওর মন আমি খুব বুঝতে পারি। লেখাপড়ায়, আচার ব্যবহারে রাজীবকে আমার বেশ লাগে। তোমার কি মনে হয়? দেখো, রিনা সুখী হোক সেটা আমিও চাই, কিন্তু আমাকে একটু ভেবে দেখতে দাও। মেয়েকে সুখী দেখতে চাইলে এর মধ্যে ভাবা ভাবির কি আছে? আচ্ছা, অনেক কিছু ভাববার আছে। আমি জানি রাজীবকে দেখে তুমি মুগ্ধ, রিনাও মুগ্ধ, এবং আমি স্বীকার করি যে রাজীব মুগ্ধ হওয়ার মতো একটা ছেলে। রাজীব যদি কোনো মোহন বৃক্ষ হয়, তাহলে আমার মনে হয় সে বৃক্ষের শেকড়কে আমি চিনি। কি বলতে চাইছো তুমি? সবকিছু জানার পর তুমি যদি রাজি হও, তোমার মেয়ে যদি রাজি হয়, তাহলে জেনে রাখো আমারও পুরো মত থাকলো। রাজু, রাজু। হ্যাঁ, কি বাবা? আমি বাজারে যাচ্ছি, আজ কি আনবো, মাছ না গোস্ত? আচ্ছা বাবা, তুমি আমাকে বলো তো, তুমি রোজ রোজ কেন এত কষ্ট করে বাজারে যাও? আবু মিয়া তো রয়েছে। আহা, আবু মিয়া বাজার থেকে কি পচা ধসা আনবে না, তার কি কোনো ঠিক আছে? বাজান, তুই তো গুঁড়ো মাছ খেতে ভালোবাসিস, তোর জন্য গুঁড়ো মাছ আর মুরগি নিয়ে আসি। ঠিক আছে, আমার গুঁড়ো মাছ মুরগি আমি নিয়ে আসবো, টাকা দাও। তুই বস তো, তুই কেন? আমি যাবো, তুমি দাও না, টাকা দাও। তুই বস না, তুই বস না। কেন? আচ্ছা, আমি বাজারে গেলে কি হয় ক দেখি, আমার তো একটা সময় কাটাতে হবে। হ্যাঁ, আমি বাসায় বসে বসে কি করবো ক? তুই বস। আবার কি রাইলো দেখি।
কেমন আছো রশিদ আলী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি ভাইজান আসেন 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 আসেন। রাজু ডাক্তার আছেন, ডাক ডাক ডাক। আসেন ভাইজান আসেন আসেন। আপনি এই সময়? আরে তুমি তো আমাদের ঘরের ছেলে, তোমার বাসায় আসবো তার জন্য সময় আসার কোনো দরকার আছে? না তা নয়, মানে কোনোদিন তো আসেননি আগে, তাই। আরে ওইসব প্রচুর কথা বাদ দিয়ে দিই ভাইজান, আপনি বসেন বসেন। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখাটা একটু করে যাই, এত কাছাকাছি থাকি অথচ দেখা সাক্ষাৎ তো হয় না। বসেন। আপনি আপন মনে করে আছেন ভাইজান, আমি খুব খুশি হয়েছি। বসেন ভাইজান। তোমাদের ঘরটা তো খুব সুন্দর, হ্যাঁ সাজিয়েছো বেশ সুন্দর করে, কোনো ফার্নিচারের বাহুল্য নেই। গরিবের তুমি ঘরে একজন যখন ভাগ্যবান পিতা। গরিবের ঘরে যখন আয়েছেন ভাইজান, একটু চা নাস্তা খান। হ্যাঁ না, ওই আবু আবু রশিদ। ভাইজান ওখানে চা নাস্তা নিয়ে আসবে কি? রশিদ আলী, এখন নাস্তা টাস্তার দরকার নেই, আমি এসেছি তোমার সাথে একটু দুদণ্ড কথাবার্তা বলবো বলে। হ্যাঁ, রাজীব বোধ খুব অবাক হয়ে যাচ্ছে যে তোমার বাবার সাথে আমি এভাবে কথা বলছি। আসলে আমাদের পরিচয় কিন্তু অনেক দিনের, তাই না রশিদ আলী? জি তা তো বটে, আমি তো আপনাকে রাতের মধ্যেই মানুষ ভাইজান। আমার বাবা কিন্তু তোমাকে খুব পছন্দ করতেন। তুমি জানো কোন সালে আমাদের বাড়িতে ছিলে? অত সন্তারিক তখন মনে নেই তো, ওই শিবার আপনার আব্বাজানের সঙ্গে যখন আপনাদের বাড়িতে এলাম, আসি শুনলাম আপনি নাকি আইএ পাস দিয়েছেন, ফার্স্ট হয়েছেন, এই উপলক্ষ করে বাড়িতে খুব ভোর সভা কানা আনা হলো। ঠিক বলেছো ঠিক বলেছো। তখন থেকে কিন্তু আমি তোমার রান্নার একজন ভক্ত। জানো রাজীব, তোমার এই বাবার হাতের সাংঘাতিক গুণ, যেমন সুন্দর রান্না করতে পারে তেমনি সুন্দর ফুল ফোটাতে পারতো বাগানে। আমি তো তখন থেকে তোমার ওই রান্না এবং ফুল দুটোই ভুলতে পারি না। আর সেই জন্য আমি করেছিলাম কি জানো, আমাদের হলের হেড কুকের চাকরিটা দিয়েছিলাম তোমার বাবাকে, কিন্তু তোমার বাবা সেটা পছন্দ করলেন। উনি বললেন যে না, আমি বাগানের ফুল ফোটাতে বেশি ভালোবাসি, ওটাই আমার বেশি শখ। তাই না রশিদ আলী? ভাইজান আমি সবসময় এই একটা কথা চিন্তা করে দেখেছি, কথা হলো গিয়ে আমার মতে এই রান্না বান্না হইলো পেটের জন্য, আর ওই ফুল হলো মনের জন্য। তুমি একেবারে ঠিক কথা বলেছো, এবং সেই জন্যই তোমার অনুনয়টা রক্ষা করার জন্য আমি তোমাকে ওই মালিক চাকরিটা দিয়েছিলাম, তাই না রশিদ আলী? আপনার দয়া না হলে। আরে না না, দয়াটা কিছু নাই, আসলে আমি তোমাকে সাংঘাতিক ভালোবাসতাম, তোমার রান্না আমার ভালো লাগতো, তোমার বাগানে ফুল ফোটানো ভালো লাগতো, সেই থেকে তোমাকে আমি ভালোবাসতাম। আসলে তোমাকে নিয়ে কিন্তু আমার সাংঘাতিক গর্ব। তুমি শুধু বাগানে ফুল ফুটিয়ে ক্ষান্ত হওনি, তোমার নিজের ছেলে রাজীবকে তুমি ফুলের মতো করে ফুটিয়েছো। আল্লাহর রহমতে আমি এখন খুব সুখী ভাইজান, খুব সুখী। আমি কিন্তু তোমাকে আরো সুখী দেখতে চাই। বুঝলে রাজীব, তোমার বাবা একজন পরিশ্রমী এবং সংগ্রামী শিল্পী, তোমার জন্য অনেক কষ্ট করেছেন, সুতরাং তুমি তাকে কোনোদিন দুঃখ দেবে না, অবহেলা করবে না। আমার একটা সেমিনার আছে, আমার সময় হয়েছে, আমি আজকে চলে যাবেন ভাইজান? একটু কিছুই তো মুখে টুকি দেন। না না, আবার একদিন হবে, তুমি কিন্তু মাঝে মাঝে দেখা সাক্ষাৎ দেখো, কেমন? আসবেন, আপনি আসবেন না? হ্যাঁ নিশ্চয়ই আসবেন ভাই, তুমি এসো। রাজীব আসি। রাজু দেখলি তো ভাইজান, কত নামি দামি প্রফেসর, কত বড় মানুষ আমার বাসায় এসে আমার সঙ্গে কেমন বন্ধুর মতো আলাপ সালাপ করে গেলেন। হ্যাঁ আসলে কি জানিস, ওগুলো হলো দয়ার শরীর, মনের মধ্যে না অহংকার বলতেই নেই। ভুল বাবা, ভুল। ওই লোকটা দেহ মনে একটা বিষ বৃক্ষ। কি করে? ওই লোকটা একটাই তো। কি বলছিস বাবা? বাবা তুমি বুঝতে পারলে না? ওই লোকটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল ওদের তুলনায় তুমি আর আমি কি। রাজু, কি আমাদের পরিচয়? তুমি একটা রাঁধুনি, তুমি একটা মালি, তুমি একটা ছোট লোক, আর আমি সেই ছোট লোকের ছেলে। রাজু মারো বাবা, আরো মারো, আরো মারো, যত খুশি মারো, কিন্তু তবু আমি বলবো তুমি আমার বাবা। তুমি যাই হও, তুমি আমার বাবা, আমি তোমার সন্তান। তোমাকে আমি ভালোবাসি বাবা, আমি ভালোবাসবো। আর ওই লোকটাকে আমি ঘৃণা করি, সারা জীবন ঘৃণা করবো।
আসসালামু আলাইকুম। এটা কি রাজীব স্যারের বাসা? জি। আপনি? আমি ওর ছাত্রী। উনি কি আছেন? আসেন 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 আসেন। আপনি এনে বসেন, আমি ওরে ডেকে দিচ্ছি। হ্যাঁ, বসেন বসেন। রাজু, রাজু, এদিকে আয়, ওই দেখ তোর সঙ্গে কে দেখা করতে এসেছে। ও তুমি কেন, অন্য কারো কথা ভেবেছিলে বুঝি? কেন এসছো? আরে আমি তোমাদের বাসায় প্রথম এসেছি, আর তুমি কি না এভাবে কথা বলছো? আর কোনোদিন এভাবে আসবে না। এখন বলো কেন এসছো? একটা কারণ জানতে। কি? তুমি ইউনিভার্সিটি যাচ্ছ না, ক্লাস নিচ্ছ না কেন? রিজাইন করেছি। রিজাইন করেছো? হুম। কেন? কেননা শিক্ষকতা করার মতো যোগ্যতা বা চারিত্রিক গুণাবলী কোনোটাই আমার নেই। হঠাৎ এরকম ভাবনার কারণ? তেমন কিছু না, বোধোদয়, একটা রিয়েলাইজেশন, দ্যাটস অল। শোনো, তুমি কি আমার কাছ থেকে নিজেকে লুকোতে চাইছো রাজীব? না, আমি আমার সৎ উচ্চাকাঙ্ক্ষার কাছ থেকে মুক্তি চাইছি। কেন কেন? রিনা, কোনো প্রশ্ন করো না, তুমি যাও প্লিজ। আমার প্রশ্নের জবাব না নিয়ে আমি যাব না। আচ্ছা ঠিক আছে। বাবা, বাবা, বাবা এদিকে একটু আসবে। বাবা, কি? এ হচ্ছে রিনা, হুমায়ুন স্যারের মেয়ে। ওকে আমি ভালোবাসতাম, আমি বিয়ে করতে চেয়েছিলাম। রিনা, ইনি হচ্ছেন আমার বাবা রশিদ আলী। তোমার বাবা আমার বাবাকে খুব ভালো করে চেনেন, যেমন জানেন। সেদিন তোমার বাবা আমাদের বাসায় এসেছিলেন, অনেক গল্প গুজব করে গেছে। তোমাকে বলেছেন কিনা জানি না, কিন্তু আমি তোমাকে বলছি, আমার এই বাবা তোমাদের বাসায় এককালে কাজের লোক ছিল, হলের বাগানের মালি ছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কাছ থেকে শুনে নাও। তুমি হুমায়ুন স্যারের মেয়ে, কত উঁচু তোমাদের বংশ। তোমার বাবা একটা মস্ত বড় প্রফেসর। তুমি কি পারবে, তুমি পারবে আমার এই বাবাকে, তোমাদের বাসার কাজের লোককে, হলের মালিককে বাবা বলে ডাকতে? বলো পারবে? পারবে কিনা তোমার বাবাকে জিজ্ঞেস করে নিও। And now, please leave us in peace. এসো বাবা। রাজু, আমার ওই পাগল ছেলের কথায় তুমি কিছু মনে নিও না মা। বুঝোই তো, ওই বুকের মধ্যে এখন চৈত মাসে সর্বনাশের আগুন থাও করে জ্বলতেছে। কেন জানো? শুধু আমার জন্যে। মাগো, আমি ওর বাপ, অথচ এই পরিচয়ে ওর জীবন ও সুখ সবকিছু বরবাদ হয়ে যাবি। আমি আমি বাপ হয়ে কেমন করে সহ্য করব কতিবার? আমার যদি উপায় থাকতো, আমি এই মুখ বলতে পারো মা, আমি আমার এই মুখ আমি কোন লুকোবো, কোন পাতালে, কোন অন্ধকারে? বলতে পারো মা, বলতে পারো? না না খালাম্মা, তা হয় না। আমাদের একটা সমাজ আছে, মান মর্যাদা আছে। মেয়ের সুখ শান্তির চেয়ে তোমাদের মান মর্যাদা বড় হলো বৌমা? ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের ভালোবাসার প্রতি এতটা নিষ্ঠুর হয়েও না বৌমা। আরেকবার ভালো করে ভেবে দেখো। এতে ভাবা ভাবির কিছু নেই খালাম্মা। রাজীব যত ভালো ছেলে হোক না কেন, ওর বংশ পরিচয় জানার পর ওর সাথে তো আমাদের আত্মীয়তা হতে পারে না। বৌমা,
মানুষকে তার বংশ দিয়ে বিচার করো না। মানুষের পরিচয় তার মনুষ্যত্বে, তার জ্ঞানে, তার আচরণে। খালা, খালা তোমার কথাটা ঠিক, কিন্তু কুল, বংশ, রক্ত এগুলোকে তো আমরা একবারে উড়িয়ে দিতে পারি না। আমরা গাছে আমরাই হয়, আম হয় না। হ্যাঁ, শুনেছি দিল্লিতে মোগল আমলের রাজা বাদশাদের বংশধরেরা এখনো আছে। তারা তাদের পুরনো গৌরব হারিয়ে অতি সামান্য জীবনযাপন করছে। মানুষের চাইতে বংশই যদি বড় হয় বৌমা, দেবে তাদের কারো সাথে তোমার মেয়ের বিয়ে? খালাম্মা, আপনি বিদেশে থাকেন, সেখানে জাতকুলের বালাই নাও থাকতে পারে। একটা ভিনদেশী জাতকুল না দেখে একটা ছেলের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দিতেও পারেন, কিন্তু এটা আমাদের বাংলাদেশ, এখানে আমরা যা খুশি তাই করতে পারি না। বৌমা, পারলে পারলে তুমি এভাবে খোঁটা দিয়ে কথা বলতে? নইমা, নইমা প্লিজ, দেখো খালা মুরব্বী মানুষ, খালার সাথে এভাবে কথা বলাটা তোমার ঠিক না। খালা, খালা প্লিজ তুমি কিছু মনে করো না। আমি জানি যে তুমি আমাদের মেয়ে রিনাকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তোমার সেন্টিমেন্ট আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের অবস্থাটা তুমি একটু বোঝবার চেষ্টা করো। আমি অবশ্য নইমার মতো অতটা কট্টর নই, কিন্তু কিন্তু ব্যাপারটা হলো যে রাজীবের বাবা যদি আমাদের পরিচিত কেউ না হতো তাহলে তো কোনো সমস্যাই ছিল না। যে ছেলের বাবা একসময় আমাদের ঘরের চাকর ছিল, তাই না? রাজীবের তো তবু একটা পরিচয় আছে, তার বাবার নাম রশিদ আলী। অন্যের বাসায় চাকরের কাজ করত, রান্না করত, নিজের ছেলেকে মানুষ করার জন্য পরিশ্রম করে অন্যের বাগানে ফুল ফোটাতো। কিন্তু তোমাদের কি আছে? আমাদের কি আছে মানে? আমার বাবা সৈয়দ শাহাবুদ্দিন পাকিস্তান আমলের একজন সিএসপি অফিসার ছিলেন। তোমার কথা হচ্ছে না বৌমা, বলছি হিমুর কথা। কে সে, কি তার পরিচয়? কি বলছো খালা? হেয়ালি করে কথা বলবে না, হেয়ালি করে কথা বলে আমি একদম পছন্দ করি না। আপনার বোনপু কি আপনার অজানা? আমার শ্বশুর জাহাঙ্গীর খান চৌধুরী এখনো বর্তমান। জাহাঙ্গীর খান হিমুর বাবা নন। হ্যাঁ, জাহাঙ্গীর খান হিমুর বাবা নন, আর জমিলা বুবু হিমুর মা নন। ও খালা, খালা, আপনি আপনি আমার একটা কথার ওপর এভাবে প্রতিশোধ নিলেন। আমি দুঃখিত বৌমা, তোমরা জাতকুলের অভিমানে এত অন্ধ হয়ে গেছো যে হঠাৎ অপ্রিয় সত্য কথাটা মুখ থেকে বেরিয়ে গেল। খালা, গত 45 বছর ধরে এই সত্যটা আমি জানতে পারিনি কেন খালা? হিমু, দুলাভাই তোকে তাদের সন্তানের মতো করেই মানুষ করেছেন, কোলে তুলে নিয়েছিলেন, লেখাপড়া শিখিয়েছিলেন। তাহলে কে আমার বাবা, কে আমার মা? আমি জানি না। খালা, খালা তুমি দয়া করো খালা, সত্য করে বলো কে আমার বাবা, কে আমার মা? তোর এই প্রশ্নের জবাব দিতে পারতেন জমিলা বুবু। তিনি আজ সব কিছুর ঊর্ধ্বে, আর হয়তো দিতে পারেন তোর বাবা। যদি যদি নিজেকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করতে চাস, তাহলে তাকে জিজ্ঞেস করতে পারিস। কাঁদিস নে বোন, কাঁদিস নে, এমন করে কাঁদিস নে। এত তাড়াতাড়ি হতাশ হওয়ার কি আছে? কাঁদিস নে বোন, একটা কিছু হবে। কাঁদিস নে, আর কাঁদিস নে। ঘুমোতে এসো। আমাকে একটু একা থাকতে দাও। অত চিন্তা করে না তো, চলো ঘুমাবে। আর ঘুম আসছে না যে। খালাজি কেন এমন করে কথাটা বললেন? আমার মনে হয় আমার উপর রাগ করে কথাটা বলেছেন খালাম্মা। না না, খালাকে আমি খুব ভালো করে জানি, মিথ্যা কথা বলার মানুষ খালা নন। আমার কোনো পরিচয় নেই। এখন সব চিন্তা করে কি লাভ?
আমার পরিচয় আমাকে জানতে হবে। না, কিন্তু আমি আমার সত্যকে জানতে চাই। কে আমার বাবা, কে আমার মা, আমার ধমনীতে কার রক্ত বইছে আমি জানতে চাই। কিন্তু সে সত্যের চেহারা যদি নিষ্ঠুর হয়, কুৎসিত হয়, তারপর তুমি কি পারবে তোমার সেই পুরনো জীবনে ফিরে আসতে? সবাই হাসবে, ঘৃণা করবে, ঘৃণার জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমার মান সম্মান, তিল তিল করে গড়ে তোলা তোমার এই ক্যারিয়ার, তোমার নিপুণ হাতে গড়া তোমার সুঠাম জীবন, সব সব ধ্বংস হয়ে যাবে। কি লাভ বলো সে সত্যকে জেনে, যা আমাদের সবকিছু ধ্বংস করে দেবে? কি দাম আছে সে সত্যের, যা শুধু বয়ে আনবে আমাদের জন্য কুৎসার অপমান? চুপ করো, চুপ করো, তুমি চুপ করো নইমা। যে আগুন জ্বলছে তাকে তুমি জ্বলতে দাও, পুড়ে পুড়ে শেষ হয়ে যেতে দাও। তুমি তোমার মনের শান্তির জন্য আমাদের সবাইকে পুড়িয়ে মারবে? আমি শুধু আমার জন্মদাতা বাবা মাকে একটা প্রশ্নই করতে চাই, তোমরা কেন আমাকে তোমাদের কাছে রাখতে চাওনি? আর যদি রাখতেই পারোনি, তোমরা কেন আমাকে তোমরা জন্ম দিয়েছিলে? কেন আমার জন্মের মুহূর্তে আমার মুখে লবণ দিয়ে দাওনি? কেন আমাকে গলা টিপে মেরে ফেলোনি? কেন? মরে যাওয়া হচ্ছে, ওটা দেখো কিছু। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আর ভার হয়ে গেছে, হ্যাঁ ভারী হয়ে গেছে পাতা। বাড়ি হয়ে গেছে না? জি, হবেই। আচ্ছা বাবা, কে? ও তুমি কখন এলে? এই তো একটু আগে। নইমা, রিনা ওরা এসেছে? না, আমি একাই এসেছি। এ সময় হঠাৎ একা? তোমাকে দেখতে। আমাকে দেখতে? তা কেমন দেখছো? ভালো আছি। আর তোমার এই সবজি বাগানের ছেলে মেয়েরা? দে আর ফাইন, দেখছো না? দে আর হেলদি, কেমন হাঁচি খুঁচি তাদের চেহারা। হ্যাঁ, এই যে লোক একটু ডাউন। ওদের দেখে আমার হিংসা হচ্ছে বাবা। কেন? তোমার আদরের সাথে সাথে বেদ খেয়ে লেখাপড়া শিখে আমাদের মানুষ হতে হয়েছে, কিন্তু ওদের বেলায় তা হয়নি বাবা। বাবা, বাবা, মানুষের সংসার তো একটা সাজানো বাগান। সেখানে যদি ভাইরাসের আক্রমণ হয়, সেখানে যদি ধ্বংসের মড়ক লাগে। হিমু, তোমার কি হয়েছে কি? বাবা, আমার জীবনের সমস্ত বিশ্বাস, সমস্ত সত্যের ভিত নড়ে উঠেছে। আমি এতদিন পরে জানতে পারলাম যে আমি তোমার সাজানো বাগানের একটা পরগাছা, আমার কোনো শিকড় নাই। মায়ুন, আমি তোমার সন্তান নই, এই সত্যটা কেন তুমি এতদিন গোপন করেছো বাবা? হু টোল্ড ইউ? মাসুদা কালা। আই সি। বাবা, বাবা, আমি আমার পরিচয় জানতে চাই। আমার সন্তান হবার পরিচয় কি তুমি খুশি নাও? সত্যটা না জানা পর্যন্ত আমি কিছুতে শান্তি পাবো না বাবা। সে সত্য যদি তোমাকে ধ্বংস করে? আমি আমার ভাগ্যকে মেনে নিতে রাজি আছি বাবা। বাবা, রক্তই মানুষের ভবিষ্যৎ নির্ণয় করে কিনা আমি তাই জানবার জন্য তোমাকে নিজের সন্তান হিসেবে মানুষ করেছি। একদিন মনে করছিলাম ব্লাড ডাজন্ট ম্যাটার। আর তুমি যে জানতে চাইছো এর উত্তর আমার কাছে নেই। তোমার অন্য পরিচয় আমি জানি না। বাবা, ও আমি বিশ্বাস করি না। তোমার কথাই প্রমাণ করছে তুমি আমার কাছে কিছু লুকোবার চেষ্টা করছো। তোমার মা নিজে থেকে আমাকে কিছু বলেনি, আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি তোমার জন্ম ইতিহাস। আমায় ক্ষমা করো। বাবা, বাবা, তুমি আমাকে অন্ধকারে ফেলে রেখে যেতে পারো না। কিছু একটা বলে যাও। তোমার মা
একটা মারাত্মক রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল। তখন সে প্রেগনেন্ট। অপারেশন টেবিলে বাচ্চাটা হয় স্টিল বর্ন। জীবন মৃত্যু টানাটানিতে অপারেশন টেবিলে তাকে হারাতে হয় সন্তান ধারণ ক্ষমতা। তোমার মা ভালো হলো ঠিকই, কিন্তু শোকে দুঃখে উনি তখন প্রায় পাগল। সে অবস্থায় ছুটে গেছিল যশোরে বাপের বাড়ি নবীগঞ্জে তার পীর মামার কাছে। সেখান থেকে কয়েকদিন পর এক ঝড়ের রাতে ফিরে এসেছিল এক শিশুকে বুকে করে। সেই শিশুকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল যে আমাদের হারানো সন্তানকে ফিরে পেয়েছি। কে তার বাবা, কে তার মা, এই প্রশ্ন তাকে করনি কেন বাবা? আমি তোমার মাকে ভালোবাসি, তাকে বিশ্বাস করি। একজন বিচারক তো কখনো কোনো প্রমাণ ছাড়া কোনো সত্যকে গ্রহণ করতে পারে না বাবা। তুমি কেমন করে এই ভুল করলে? একজন বিচারক সে আইনের যন্ত্রণা, সে রক্তমাংসের মানুষ। তাই স্বামী হয়ে, পিতা হয়ে হৃদয়বৃত্তির আবেগ নিয়ে তাকে আঁকড়ে ধরেছিল, কোনো মিথ্যে কেন। বাবা, বাবা বলে যাও আমি এখন কি করবো? যদি জানতে চাও, সার্চ ইওর ওন রুট। তারপর অধ্যাপক সাহেব, আপনার কি খেদমত করতে পারি আমি? আপনি কি এখানে বেড়াতে এসেছেন? হুজুর, নবীগঞ্জে আমার মায়ের বাড়ি। তাই? তা আপনার মায়ের পরিচয়? সৈয়দা জামিলা বেগম। জ্ঞাতি সূত্রে তিনি আপনার ভাগ্নি ছিলেন। জামিলা বেগম? হ্যাঁ, কিন্তু তিনি তো বহুত আগে ইন্তেকাল করেছেন। দুনিয়াতে বড়ই দুঃখিনী ছিলেন তিনি। আমি তাকে স্নেহ করতাম। আপনার আব্বা কেমন আছেন? জি, তিনি সুস্থ আছেন। আহ, বড় নেকবান মানুষ। তাকে আমার জন্য দোয়া করতে বলবেন। হুজুর, আমার মনটা বড়ই চঞ্চল। তাই বুঝি? আপনার মতো মানুষ জীবনে প্রথম এই গন্ডগ্রাম নবীগঞ্জে এসেছেন। তা আমি কি করতে পারি অধ্যাপক সাহেব? হুজুর, সারা জীবন ধরে যাদের বাবা মা বলে জেনেছি তারা আমার রক্তের কেউ নয়। হ্যাঁ, এ খবর আপনি কোথায় শুনলেন? আমার ছোট খালা মাসুদা বেগমের কাছে। অধ্যাপক সাহেব, আমি অসুস্থ। আপনি এখন আসুন। হুজুর, হুজুর, আমি আমার রক্তের পরিচয় জানতে চাই। রক্তের চাইতেও হৃদয় অনেক বড় অধ্যাপক সাহেব। আর সন্তান পরিচয়, হৃদয় দিয়ে যারা আপনাকে মানুষ করেছেন তাদের কথা ভাবুন, তাদের শুকরগুজারি করুন। যারা আমার আসল মা বাবা, তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। তাদের কাছে আমার খুঁজে বের করতেই হবে হুজুর। আল্লাহ আলেমুল গায়েব, তিনি সব জানেন, সব বোঝেন। তাঁর সাহায্য চান। আমার মা এই নবীগঞ্জ গ্রাম থেকে আমাকে নিয়ে গিয়েছিলেন। আপনার তো সে কথাটা অজানা থাকার কথা নয় হুজুর। আমি শুধু এটুকু জানতে চাই যে তারা বেঁচে আছেন কিনা। জমিলা বেটিকে আমি জবান দিয়েছিলাম। 45 বছর আগের ঘটনা মনে করে আমি আমার জবান খেলাফ করতে চাই না। আপনি চারিদিকে খোঁজ খবর করে দেখুন। আল্লাহর মর্জি হলে তিনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন। আক্কাস মিয়া,
হুজুর, এই অধ্যাপক সাহেব নবীগঞ্জে যতদিন থাকবেন তার খাওয়া থাকার যেন ভালো ইন্তজাম হয়। উনি আমার আত্মীয়, খেয়াল রেখো যেন কোনো তকলিফ না হয়। জি হুজুর। আল্লাহ আপনাকে সাহায্য করবে। মানুষের আনতে ঘোরাফেরা করতেছে কি জন্য? এ আবার কোন বিপদের আলামত? ভালোবাসি বেটা, কি চাই? কি চাই? আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি, একটু পানি খাবো। পানি খাবা? দেখে শুনে তো ভদ্রলোকই মনে হচ্ছে। আমার ভাঙ্গা গ্লাসের পানি খাতে পারবা? হ্যাঁ আবার হ্যাঁ কি ঘৃণা করবি না তো? জি না। রাহুল কারো খারাপ যাই কি করতে পারি। গাছের ডাব পাড়িয়ে রাখছিলাম, বুঝলে? আপনি শুধু শুধু কষ্ট করলেন, আমি এমনি পানি খেতে চেয়েছিলাম। কেন এটা পানি না? তোমার কপাল ভালো, খাও। ভাঙ্গা গ্লাসে দিলাম না, এই আল্লাহর দেওয়া গ্লাসে খাও। খাও খাও, ভালো করে খাও। তুমি দেই হও বাবু, পানি পিয়াসা মিটে থাকলি এবার কেটে পড়ো, বুঝলে? আমার খেতে কাম আছে। কিন্তু আপনার সাথে তো পরিচয় হলো না। গ্রামের মানুষের বুঝ করো, বুঝলে? পরিচয় জানতে পারলি তাহলে আর এদিকে পা বাড়াবার সাহস পাবো। পীর হুজুর জিজ্ঞাসা করতেছিলেন আপনার কোনো তকলিফ হতেছে না তো হুজুর? জি না, আমি ভালোই আছি। তা বেশ, তা আজ কনে কনে ঘুরলেন হুজুর? এই একটু এদিক ওদিক ঘুরলাম আর কি। আচ্ছা, এই যে বাগিচার পিছনে যে ঝুপড়িটা, ওখানে কে থাকে? সর্বনাশ, আপনি হনে গেছিলেন নাকি? হ্যাঁ, কেন? বুড়ো দাঁড়িয়ে জাপতে আসেনি আপনার কুপতি? আচ্ছা, বুড়োটা কে?
তোর নাম হইল কি জাহারমান গাজী, যাবো জীবন মেয়াদ খেটে ও তার ওই পুরনো ভিটে নাস্তানা গেড়েছে। যাবজ্জীবন মেয়াদ কেটেছিল না? হ্যাঁ, খুনা ডাকাত, মেয়াদ খাটবে না তো কি করবে? ওর যে কেন ফাঁসি হয়নি বুঝছেন, তাই আমি ভাবতেছি। খুনে ডাকাত? হ্যাঁ, ওই পীর হুজুর দয়া করেন বলেই তো এই গ্রামে থাকতে পারতিছে, তা নাহলে কিডা করে জায়গা দেয়, ঘর তুলতে দেয়। ও, তার মানে এই গ্রামে কারোর সাথে মেলামেশা নেই? না, এই গ্রামে পীর হুজুর ছাড়া কেউ ওরে দেখতে পারে না। তো আপনি বিদেশি মানুষ, ওই বুড়োর ত্রিসীমানায় আর যাবেন না। যাকে বেলা হয়ে গেল, আমার আবার হাটে যেতে হবে। তো চলি, দোয়া খের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ খাইর। আমি যে সেই অন্ধকারে পড়ে রইলাম হুজুর, এই লক্ষ হাজার পরিচয়হীন মানুষের মাঝে কষ্ট, যন্ত্রণা, ধ্বংসের স্মৃতি খুঁজে বেড়ানো যে কি কঠিন হুজুর। সবার করেন, আল্লাহ সবরকারীদের সাহায্য করেন। হুজুর আমাকে দয়া করুন হুজুর, দয়া। হতাশ হওয়ার কিছুই নেই, এক মনে খুঁজলে আল্লাহকে পাওয়া যায়। আর এ তো সামান্য মানুষ। এই গ্রামের কত বুড়ো মানুষের ভেতর এমন কেউ আছেন যিনি নিঃস্ব, নিঃসম্বল, দুঃখ যন্ত্রণা ছাড়া যার কোনো বিশেষত্ব নেই। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আমি দোয়া করব। ইয়া রহমতুল্লাহ, ইয়া আল্লাহ, তুমি সবার মঙ্গল করো আল্লাহ। তুমি আবার এই যে আনে? জি, আমি এসেছি। কি জন্যে? আপনি তো বলেছিলেন যে আপনার নাম পরিচয় জানার পর আপনার ত্রিসীমানায় আসতে আমি সাহস করবো না। তাই সাহস দেখাতে আইছো? না, তা ঠিক নয়। আর তাছাড়া আপনার কথাটাও তো ঠিক নয়। তোমার মতলবটা কি? জি, আমার কোনো মতলব নেই। তুমি পুলিশের লোক না জোরদারের লোক? আমি পীরের লোক। হ্যাঁ, মানে আমাকে পীর হুজুরির মুরিদ তুমি? না না, আমি মুরিদ নই, আমি ওর আত্মীয়, ঢাকা থেকে বেড়াতে এসেছি। তাহলে তো তোমার আর তুমি বলা যাবে না, আপনি ক্ষতি হবে। না না, আপনার যা ইচ্ছা আপনি তাই বলবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি যখন এখানে আইলে এই গায়ের কেউ তোমাকে কয়া যায়নি যে মানুষটা খুব খারাপ? যে যাই বলুক না কেন, পীর সাহেব যখন আপনাকে ভালোবেসেছেন, আশ্রয় দিয়েছেন, আপনি নিশ্চয়ই মানুষটা খারাপ নন। ওই পীর হুজুরির দয়াই তো আমার জীবনটা এখনো দুঃখ দুঃখ করতেছে, নালি ওই জোরদাররা কবে আমারে ফাড়ি ফেলাতো। আমি সমাজের সঙ্গে চলি উঠি বসি না, আমি কারো ধার ধারি না, তো আক্কা করি না। সাহসে ভর করে যখন একবার এইছো, টুলটা টাইম দিয়ে বসো। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না। দেখি আমি তোমার একটু খাতির ক্লাস করতে পারি কিনা, গরিব মানুষ। হ্যাঁ, গাছের শসা শসা চলা লাগবে কি জানি, দুই মানুষ না, চিবয়ে খাও না।
আচ্ছা, আপনি আপনি এখানে একাই থাকেন, আর কেউ নেই? মানে আপনার বউ, ছেলে, মেয়ে, নাতি, নাতনি? না না না, তিরিকুলি আমার কেউ নেই, কেউ নেই। আচ্ছা, আমি এই নবীগঞ্জে যে কদিন আছি, আমি যদি প্রত্যেকদিন এসে আপনার সঙ্গে গল্প সল্প করি, আপনি কি রাগ করবেন? কি লাভ? আমার মতো একটা মুখ্যসুক্কু মানুষের সাথে বসে তুমি শিক্ষিত মানুষ কি গল্প করবা? মন যদি চায় তাহলে আসতে পারো, কিন্তু আজকে যাও, আজকে আমার শরীরটাও ভালো না, মনটাও খারাপ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ভালোবাসা, ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে দোজখের আগুন নেই, আছে শুধু বেহেশতের আলো, যে আলোয় চাঁদ ওঠে, ফুল ফোটে, বৃষ্টি হয়, বাতাস বয়। জানেন, আপনি জানেন না? আপনি নিশ্চয়ই জানেন। সেই ভালোবাসার কথা আমাকে বলুন, সেই যৌবনের কথা আমাকে বলুন, সেই ভালোবাসা, যে ভালোবাসা আপনার সোনালী ধানের খেতে ধান হয়ে ভরে থাকতো, সেই ভালোবাসা, যে ভালোবাসা আপনার ঘরে বউ ফুল হয়ে ফুটে থাকতো। বউ? আপনার বউর নাম বুঝি ফুলি? কতকাল কতকাল সে নাম আমি মনে করতে পারিনি, করতে পারবো না। কি বলে আপনি মনে করতে পারছেন না? এই তো আপনি মনে করতে পারছেন, চেষ্টা করলে পারবেন। পারবেন। আপনি বলুন, আপনার যৌবনের কথা, আপনার ভালোবাসার কথা আমাকে বলুন, বলুন। কোথায় কোথায় সেই খাঁদের কথা যখন তুলিত, তাহলে তোমার কথার জবাব আমি দেব। তখন যৌবন কাল, গতর খাইতে চাষবাস করে খাই, ঘরে মনের মতো সুন্দরী বউ ফুলি, এই তোমার মতো না, তোমার সাথে ভালো রঙ, আর আমার সঙ্গে আমার রঙ টাকা পয়সা হলে কি হয়, হ্যাঁ পড়ে গেছে। আর সুখীর দিন তো তত্তরায় তুলে যায়। ফুলি দেখতে না দেখতে পোয়াতি আলো, তখন বোধ করি 8 মাসের। হ্যাঁ, 8 মাস। হ্যাঁ না, আমার একটু আগে থেকে তুমি তো বলবো না, ওই জমি জমা নিয়ে জোরদারকে সাথে আমাকে মানে চাষাবাসের চিরকে এলে বিবাদ, বুঝলে? ওই আমাকে সামনাসামনি আমাদের সঙ্গে না পাইলে উঠতে পারলে কি করে জানো, ওই মিথ্যে মামলা দিয়ে যায়, পুলিশ হয়ে যায়, না রাত্রি এসে ধান কেটে নিয়ে যায়। তো এই আমি যে বছরের কথা করছি, সে বছর আল্লাহ দিকে দান হয়েছিল সেরকম, বুঝলে? এইরকম মোটা মোটা ধানের বাইল গোছায় যখন পাক ধরতে শুরু করেছে, মাঠের মায়ায় আমি আর ঘরে থাকতে পারলাম না। কেন উশালার লেটেলরা, ওই জোরদারের লেটেলরা এসে যদি রাত্রিবেলা ধান চুরি করে নিয়ে যায়, তা আমি কি করবো? আল্লাহর উপর ভরসা করে পুলিশে একলা ঘরে রেখে আমি ওই ধান পাহাড়া দিতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই গেলাম। তারপরে একদিন রাত্রির বেলা হঠাৎ ওই পুলিশ শরীরটা খারাপ থাকতে লাগলো, তা আমি আর সেদিন ধান পাহাড়া দিতে গেলাম না। রাত্রির মানে মোরগ বাগদা রক্তে ফুলির ব্যথা উঠলো, আমি তো তখন বেঁধেছে কি করি, কোথায় যাই, কাজে জিজ্ঞেস করি, সেই ছুটতে লাগলাম। আমার গ্রামে সেই বুড়ো দাঁড়িয়ে, ওখানে তো যাওয়ার রাস্তা আবার আমার জমির পাশ দিয়ে। তো আমার জমির পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো আমার ধান গাছের বাইল গুলো মানে কুকায় কুকায় কাঁদতে উঠতেছে, বুঝলি?
না মানে আমি যদি আসল ব্যাপার হয়েছে কি ওই শালার জোরদারের লেটাররা এসে কাশি দিয়ে কোথায় কোথায় আমার ধান কেটে নিয়ে যাচ্ছে আমার রক্তের মধ্যে বুঝলে সেই বোধ করে জন্মেতে একটা দোজকের গোড়া আছে সেই দোজকের গোড়াটা ডাকতে উঠলো আমি আসমান জমিন ফাইয়ে বাস পড়ার মতো আওয়াজ করিয়া লাঠি নিয়ে কুত্তের বাচ্চাকে চাপায় পড়লাম যখন ঘরে ফিরে এলাম তখন দিক লাল হয়ে সূর্য উঠি উঠি করতেছে আমার শরীর বড় রক্ত দুই হাতে রক্ত মহি রক্ত দই রক্ত ঘরের মধ্যে পাড়া দিয়া দেরি কি মাটি রক্তে ভেসে যাইতেছে এতটুকাটা কেন অবস্থা হাত পা ফুরিয়া চিকুর মানে কাঁদতেছে তার পাশে আমার ফুলি মিঠাল হইয়া ফুলির মতো রক্তের মধ্যে ঘুমোচ্ছে আর মনে হলো আমার নেই মার নেই ফুলি কিছু নেই আমি বুক পাইটা কাঁদতে চালাম ওটা পানিও বার হলো না বোধ করি খনিকের চোখে পানি বার হয় না বাচ্চাটার কি হলো তা কেটা জানে আমার কি তখন হুশ ছিল আমি কি করব আমার তখন কি অবস্থা মনে পড়তেছে বোধ করি সেই সময় একটা সাফ সুতরা মেয়ে ছিল আগে কোনোদিন দেখছি বলে মনে পড়লো না কিছু কথা কলো কি যে কলো তা আমার মনে নেই খালি দেখলাম ওই বাচ্চাটার নাড়িটা খুব যত্নের সাথে চাইছে আসল দিয়ে ওর গায়ের রক্ত টক্ত মুছে ধোয়া মুছে একটা কাপড় দিয়ে পেঁচায় নিয়ে বার চলে গেলাম ডাক দিয়ে না ঠেকালাম না বাধা দিলাম না কিন্তু আমি বাধা দিয়ে কি করবো আমি তো বাচ্চা বাঁচতে পারবো না বুঝলে না আমি 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 তো বাচ্চা বাঁচতে পারবো না খবরদার এই বেরো বেরো এই বাড়ির দিকে আজ জীবন পা দিছিস তো এই দাও যেন তো 2 বার ফাড়ি দাও আপনি যে বাচ্চাটা দিয়ে দিলেন আর কোনোদিন তার কোনো খোঁজ নেননি আমি তার কাউকে খোঁজ নেব আমার জীবনের 12 আনাই কাটলো জেলখানার মধ্যে আমি ফিরে আলাম তাহলে বা কাউকে খোঁজ নেব বাচ্চা থাকলে আছে গেছে আমি তার কি করবো আমার তো কিছু করবেন আর কথা না বেরো 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 খবরটা আর কোনদিন মুখি যাবা না যাও 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 যে শেকড় আমি খুঁজে বেড়াচ্ছি এই কি সেই শেকড় বৃদ্ধ আরমান গাজী তাহলে আমার আমার জন্মদাতা আমার পিতা তার স্বীকারোক্তিতে তো আমার জন্ম আমার ইতিহাস আমার পরিচয় তাহলে কেন আমি তাকে বাবা বলে ডাকলাম না কেন তাকে জড়িয়ে ধরলাম না আমি তো তাকে দিতে পারি শান্তির আশ্রয় তার বুকের জ্বালা মেটাতে পারি কিন্তু আমার পরিচয় আমার জানা হয়ে গেছে কিন্তু এই পরিচয় আমি কি করব আরমান গাজী আমি তোমাকে অরণ্য থেকে শেকড় শুদ্ধ উপড়ে নিয়ে আবার রোপণ করব আমার নগর গৃহে আমার সাজানো বাগানে কিন্তু তাতে কি তুমি শান্তি পাবে নইমা রিনা ওরা শান্তি পাবে নাকি এই ভালো
যে আমি আমার পরিচয় জানলাম, আমার যন্ত্রণায় শুধু আমি একাই পুড়লাম। আমার মনটাই করছিল তুমি আবার আসবা। এই খানিক আগে ওই গাছের তো তালের রস পাড়িয়ে আনলাম, দিই? ঠিক আছে, দেন। আজকে সন্ধ্যাবেলা চলে যাচ্ছি। বেশ তো কদিন এই গ্রামে ঘুরে বেড়ালে, এখন ঘরের ছেলে ঘরে ফিরে দাঁড়াই। আপনি আমার সাথে যাবেন? আমি যাবো কোনে? আমার বাড়িতে। সেখানে আপনি থাকবেন, খাবেন, ঘুমোবেন, বেড়াবেন। আল্লাহ তোমার হাত দ্বারা করুক, এই গায়ে আমার কোনো অসুবিধা নেই, আমার ঠিক চলে যাচ্ছে। কিন্তু আপনি তো এখানে একা, নিঃসঙ্গ। আমি একা হবো কি জন্য? আমার সঙ্গে আল্লাহ আছে না? এই যে এতকাল জেলখানায় কাটায় এলাম, আমার সঙ্গে কি রাখিল? এই আল্লাহ না? শোনো, জীবনে যাদের কিছু নেই তাকে কোনো অভাবও নেই। নাও রসটু খাও, নাও 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 নাও। আরে প্রথম দিন দেখেই তো আমি বুঝতে পেরেছিলাম তোমার দেখে। কি হলো? এই যে রসটা পড়ে গেল। কি বুঝতে পেরেছিলেন? আরে তোমার সঙ্গে আমার অনেক মিল আছে, বুঝলে? তুমিও আমার মতো একটা খেবা মানুষ। তা একটা উপকার তুমি আমার করিস, এই যে গত কদিন ধরে আমার এনে আসা যাওয়া করলে না, আমি মনটার মধ্যে বড় শান্তি পেলাম। মনটার মধ্যে আমি খুব সুস্তি পাচ্ছি, বুঝলে? মানুষের কাছে দুঃখের কথা কতি পারলি না মন খুলে, তাহলে মনটা শান্তি পাওয়া যায়। আমিও খুব শান্তি পেতাম আপনি যদি আমার সাথে ঢাকায় যেতেন। কি পাগলাম কথা! আর এই যে আমার 14 পুরুষের ভিটে মাটি, হ্যাঁ, এইখানে আমার বাপ দাদার খবর, আমার পুলির খবর। আমি এই মাটি কামড় দিয়ে কত বছর ধরে পড়ে পড়ে দিন গুনতেছি তাদের সঙ্গে দেখা করবার জন্য। সন্তান সে যদি বেঁচে থাকে, জীবনে যদি প্রতিষ্ঠা পেয়ে থাকে, আমি তো আমার সন্তানের জন্য কিছু করতে পারিনি। সে যদি বাড়িতে থেকে থাকে, ভালো থেকে থাকে, শান্তিতে থেকে থাকে, সে তো মওলার মেহেরবানি। আমার তাতে তো কোনো ভাগ নেই, আমার তাতে কোনো হক নেই। আপনি অনেক মহৎ। আপনাকে বাবা ডাকতে পারলে আমি ধন্য হয়ে যেতাম। আমি একটা মুখ্য সূক্ষ্ম মানুষ, জেলখানা আসামি, দেশের মানুষ সবসময় আমার তুই তুকারি করেছে, লাঠি ঠাটা মেরেছে, আমার কোনো মানুষ বলে গণ্য করিনি। আর তুমি আর মানুষ পাইলে না ভাবনা পাগল 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 কানে কাটা। তুমি পীর, কি করলা? আমি আসি। তুমি তাহলে গুণের তলে ফেলে গেলা, আমার তো পাপ হলো। পাপ তো আপনার না, পাপ তো আমার হয়েছে।
তোমার সেই পাপ তো আমি খণ্ডন করতে পারলাম না। তোমার পাপ? আমার পাপ? কার পাপ? রিনা জানতে চেয়েছে খালামা লন্ডন চলে গেছেন কিনা। রাজীবের নাকি চিটাগং ইউনিভার্সিটিতে চাকরি হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। পড়বে চিঠিটা? ফিরে আসার পর থেকে তুমি একটা কথাও বলনি। কি হয়েছে তোমার? যে সত্য জানার জন্য ছুটে গিয়েছিলে তাকে তুমি জানতে পেরেছো? আমাকে বলবে না? আমাকে বলবে না? সে সত্যের পরিচয় যাই হোক, আমি তোমার স্ত্রী, রিনা তোমার মেয়ে। সে সম্পর্ক তুমি অস্বীকার করতে চাও? বলো বলো, অস্বীকার করতে চাও? সে শুদ্ধ সব উপড়ে ফেলতে চাও?